আজ আমরা ভারতের কিছু গুরুত্বপূর্ণ জলপ্রপাত সম্পর্কে জেনে নেব। কেন্দ্র বা রাজ্য সরকারের যে কোনো চাকরির পরীক্ষায় বিভিন্ন জলপ্রপাত সম্পর্কে কিন্তু অনেক প্রশ্ন এসে থাকে। তা আজকের এই ভিডিওতে আমরা ভারতের বিভিন্ন জলপ্রপাত, সেগুলো কোন রাজ্যে রয়েছে বা কোন নদীর উপর অবস্থিত, সেগুলো যেমন জানবো, তার সঙ্গে সঙ্গে এদেরকে আর কী নামে ডাকা হয় বা এদের মধ্যে উচ্চতম কে, এসবই কিন্তু পরপর দেখে নেব। তাহলে চলো আমরা প্রথমে একটু চা খেতে খেতে আলোচনা শুরু করি। আমাদের প্রথম গুরুত্বপূর্ণ জলপ্রপাতটি হলো কেম্পটি জলপ্রপাত। এটি রয়েছে উত্তরাখণ্ডে মুসৌরি শহরের কাছে। হিমালয়ের কোলে এই জলপ্রপাতটির ধারে নাকি ইংরেজরা ক্যাম্প করে বসে বসে চা খেত, আর তাই ক্যাম্পটি, এখান থেকেই নামটি নাকি হয়েছে কেম্পটি জলপ্রপাত। এখানকার আর একটি গুরুত্বপূর্ণ জলপ্রপাত হলো এই সহস্রধারা জলপ্রপাত। দেরাদুন থেকে মাত্র 14 কিলোমিটার দূরে এই জলপ্রপাতের যে সালফারযুক্ত জল, সেটা নাকি আমাদের চামড়ার পক্ষে খুবই উপযোগী, এবং তাই এখানে স্নান করার জন্য প্রত্যেক বছর হাজার হাজার মানুষ কিন্তু এখানে এসে হাজির হন। তা আমরা তো উত্তরাখণ্ডের দুটো গুরুত্বপূর্ণ জলপ্রপাত সম্পর্কে জানলাম। চলো এবার আমরা যাই মধ্যপ্রদেশে। এখানে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি তাহলে দেখব মধ্যপ্রদেশে এই যে নর্মদা নদী বয়ে গেছে, এর ওপর কিন্তু দুটো খুব গুরুত্বপূর্ণ জলপ্রপাত রয়েছে। একটা হলো এই কপিলধারা জলপ্রপাত, আর একটা অবশ্যই ধোঁয়াধার জলপ্রপাত। তা এই যে কপিলধারা জলপ্রপাতটি, এটি কিন্তু নর্মদা নদীর ওপর অবস্থিত প্রথম জলপ্রপাত, এবং এটা নর্মদা নদী যেখানে উৎপত্তি লাভ করেছে, অর্থাৎ এই যে অমরকণ্টক পাহাড়, এখান থেকে মাত্র 8 কিলোমিটার দূরে কিন্তু রয়েছে। এবং মনে করা হয় যে প্রাচীনকালে কপিল মুনি, তিনি নাকি এখানে তপস্যা করে গেছেন। আর এই যে ধোঁয়াধার জলপ্রপাত, এটা কিন্তু আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। এখানে দুটো তথ্য আমাদেরকে জানতে হবে। একটা হলো এর পূর্ব দিকে রয়েছে মধ্যপ্রদেশের সেই বিখ্যাত শহর জব্বলপুর, আর পশ্চিম দিকে নর্মদা নদী যখন বয়ে গেছে আর কি, সেখানে ভেড়াঘাটের কাছে রয়েছে বিখ্যাত মার্বেল রক্স। অনেকে মার্বেল রক্স অফ জব্বলপুরও বলে। তা এই যে সংকীর্ণ উপত্যকা, এর মধ্য দিয়ে নর্মদা নদীতে নৌকা নিয়ে যখন যাওয়া হয়, তা তখন মনে হয় যেন আমরা আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের মধ্যে দিয়ে চলেছি। এমনকি অনেক হিন্দি সিনেমার শুটিং পর্যন্ত এখানে হয়েছে। তা মধ্যপ্রদেশের নর্মদা নদীর উপর এই দুটি জলপ্রপাতকে মনে রাখা কিন্তু খুব একটা কঠিন নয়। আমরা জানি যে নর্দমাতে যদি আবর্জনা থাকে তাহলে কিন্তু কপিল মুনি খুব রেগে যাবেন। তিনি একেবারে তাতে আগুন টাগুন ধরিয়ে চারিদিকে একবারে ধোঁয়া ধোঁয়া করে দেবেন। অর্থাৎ কপিলধারা, ধোঁয়াধার আর নর্মদা, এই তিনটেকে একটু রিলেট করতে পারলেই কিন্তু আমরা এগুলো আর ভুলব না। তা যাই হোক, এবার আমরা দেখে নেব মধ্যপ্রদেশেরই উত্তর পূর্বের এই যে রেওয়া মালভূমি, এখানেও কিন্তু আরও দুটি গুরুত্বপূর্ণ জলপ্রপাত রয়েছে। তাই এই এলাকাটির পাশ থেকে কিন্তু গঙ্গার একটা গুরুত্বপূর্ণ উপনদী টোনস, বা যাকে আমরা তামস বলেও চিনি, সেটা বয়ে গিয়েছে। তা এই টোনস এরিয়া একটা উপনদী হচ্ছে বিহার, যার উপরে রয়েছে চাঁচাই জলপ্রপাত, আর রয়েছে মাহানা নদীর উপর কেউটি জলপ্রপাত। আর এই দুটি কিন্তু নিকবিন্দুতে তৈরি জলপ্রপাতের খুব আদর্শ উদাহরণ। নিকবিন্দুতে তৈরি জলপ্রপাত বলতে সাধারণত নদীর গতিপথের কোনো অংশ যদি হঠাৎ করে উপরে উঠে যায়, তাকে আমরা ভূমির পুনর্জীবন লাভ বলি, আর তখন নদী সেখান থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে, আর এগিয়ে কিন্তু আমরা নিকবিন্দুতে তৈরি জলপ্রপাত বলি। তারপরে আমরা আরও এরকম নিকবিন্দুতে তৈরি জলপ্রপাতের কথা জানতে পারবো। তা চলো এরপর আমরা ছত্তিশগড়ে কী কী গুরুত্বপূর্ণ জলপ্রপাত আছে সেগুলো একটু দেখে নিই। এই ছত্তিশগড়ের দক্ষিণ দিকে একটা খুব নাম করা নদী বয়ে গিয়েছে, এবং এটা হলো ইন্দ্রাবতী। এটা হলো গোদাবরী নদীর একটি উপনদী, আর এই ইন্দ্রাবতী নদীতেই রয়েছে চিত্রকূট জলপ্রপাত। বাস্তার জেলার এই জলপ্রপাতটি ভারতের সবথেকে চওড়া জলপ্রপাত, এবং দেখতে অনেকটা আমেরিকার সেই নায়াগ্রা জলপ্রপাতের মতন, তাই একে কিন্তু ভারতের নায়াগ্রা বলা হয়। তাই এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে ইন্দ্রাবতী নদীর চিত্রকূট জলপ্রপাতকে আমরা বলি ভারতের নায়াগ্রা। এবং এরকম আমরা দক্ষিণ ভারতেও কিন্তু আরও কয়েকটি নায়াগ্রা পাবো, তা সেগুলো আমরা পরে আলোচনা করে নেব। আর দিনে যদি 36 বার করে আমরা ইনস্টাগ্রামে ছবি আপলোড করি, তাহলে কিন্তু এত কিছু মনে থাকবে না।
আসলে এটাকে একটা ছোট্ট আমরা টিক্স বলে দিলাম যে 36 থেকে হলো ছত্তিশগড়, আর এই ইনস্টাগ্রাম থেকে হচ্ছে ইন্দ্রাবতী, আর ছবি থেকে হলো চিত্র, অর্থাৎ চিত্রকূট জলপ্রপাত। তা তোমরা তো আরও ভালো টিক্স হয়তো তৈরি করতে পারবে, তা আমার মতন আমি একটা বলে দিলাম। তা চলো এবার আমরা ছত্তিশগড়ের আরেকটি জলপ্রপাত সম্পর্কে জেনে নিই। এটি হলো তীর্থগড় জলপ্রপাত, এবং এটি কিন্তু ছত্তিশগড়ের উচ্চতম জলপ্রপাত, এবং যেটি রয়েছে কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্কের ঠিক কাছেই, কাঙ্গার নদীর উপরে আর কি। তাই এই যে তীর্থগড় আর এই যে চিত্রকূট, এই দুটির মাঝে আর একটা ছোট্ট জলপ্রপাত আছে, যার নাম হলো চিত্রধারা জলপ্রপাত। তা এই ছত্তিশগড়ের জলপ্রপাতগুলির নামগুলো কিন্তু খুব সুন্দর। এই ছত্তিশগড়ের পাশেই রয়েছে উড়িষ্যা। তাই উড়িষ্যার আর অন্ধ্রপ্রদেশের ঠিক বর্ডারে আমরা একটা গুরুত্বপূর্ণ জলপ্রপাত পাবো, যার নাম হলো দুদুমা জলপ্রপাত। তা এই জলপ্রপাতের কিন্তু 3টে অংশ আছে, যার মধ্যে প্রধান অংশটি কিন্তু রয়েছে উড়িষ্যাতে কোরাপুট জেলায়, আর বাকি যে 2টো অংশ তাদের একটি রয়েছে উড়িষ্যায় আর একটি রয়েছে অন্ধ্রপ্রদেশে। আর এখানে যেটা মনে রাখা একটু দরকার সেটা হলো এই দুধুমা জলপ্রপাতটা কিন্তু রয়েছে মুচকুন্দ নদীর উপরে। আচ্ছা, এইবার আমরা দেখে নিই উড়িষ্যার সব থেকে গুরুত্বপূর্ণ জলপ্রপাতটি। এটি হলো বুড়িবালাম নদীর উপর অবস্থিত বরাহিপানি জলপ্রপাত, এবং আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে এটিই হলো ভারতের দ্বিতীয় উচ্চতম এবং উড়িষ্যার উচ্চতম জলপ্রপাত। তাহলে ভারতের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত কোনটি? না, বুড়িবালাম নদীর উপর অবস্থিত এই বরাহিপানি জলপ্রপাত। রয়েছে কোথায়? না, এটি রয়েছে উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার এই যে শিমলিপাল ন্যাশনাল পার্ক, এবং এটা আবার একটা টাইগার রিজার্ভও বটে, তার কিন্তু মধ্যেই। আর এর পাশে আর একটা ছোট্ট জলপ্রপাত আছে, যার নাম হলো জোরান্দা জলপ্রপাত। বেশ, তাহলে আমরা উড়িষ্যার 3খানা জলপ্রপাতের নাম জানলাম। এবার আমরা যাব ঝাড়খণ্ডে। আমরা তো জানি ঝাড়খণ্ডের একটা খুব গুরুত্বপূর্ণ নদী হলো সুবর্ণরেখা, যার উপরেই কিন্তু রয়েছে বিখ্যাত হুড্রু জলপ্রপাত। আমরা বাঙালিরা হুড্রু জলপ্রপাত বললেও স্থানীয় লোকেরা কিন্তু একে হন্ড্রু জলপ্রপাত বলেই চেনে। রাঁচি থেকে মাত্র 1-1.5 ঘন্টার পথ কিন্তু এই হুড্রু জলপ্রপাত, তা সেই জন্য বেশ ফেমাসও বটে। তা সোনার দাম যেমন হুড়হুড় করে বাড়ছে, ঠিক তেমনি এই সুবর্ণরেখা নদীর উপর হুড্রু জলপ্রপাতের জলও হুড়হুড় করে পড়ছে। তাই এখান থেকে আমরা মনে রাখি আর কি যে সোনা থেকে সুবর্ণরেখা, আর হুড়হুড় করে বাড়ছে দেখে হুড্রু জলপ্রপাত। তা এই সুবর্ণরেখারই কিন্তু আরও 2টো উপনদী আছে, একটি হলো এই রাড়ু, আরেকটি হলো এই কাঞ্চি, এবং এদের উপর রয়েছে জোনা এবং দশম জলপ্রপাত। তা এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতেই হবে। এবং আরও একটু মনে রেখো যে এই জোনা জলপ্রপাতের কাছেই আবার বুদ্ধদেবের একটা ছোট্ট মন্দির আছে বলে একে আবার গৌতম ধারা জলপ্রপাতও বলা হয়। তাহলে জোনা জলপ্রপাতেরই আরেকটা নাম হলো গৌতম ধারা জলপ্রপাত। আচ্ছা, এই যে ঝাড়খণ্ডে জলপ্রপাতগুলো আমরা তখন দেখছিলাম, এরা কিন্তু সবাই নিকবিন্দুতে তৈরি জলপ্রপাত, এবং আমরা আগেও ওই মধ্যপ্রদেশে দেখেছি কেউটি, চাঁচায় জলপ্রপাত, ওগুলোও কিন্তু এরকমই নিকবিন্দুতে সৃষ্টি জলপ্রপাতই ছিল। আচ্ছা, আর একটা জলপ্রপাত যার কথা কিন্তু আমাদের না জানলেই নয়, সেটা হলো ঝাড়খণ্ডের প্রায় মাঝ বরাবর বয়ে যাওয়া দামোদর নদের উপর অবস্থিত রাজারাপ্পা জলপ্রপাত। জলপ্রপাতটি হয়তো খুব একটা উঁচু নয়, কিন্তু দেবী ছিন্নমস্তার মন্দিরের জন্য এই এলাকাটি আর এই জলপ্রপাতটি দুটোই কিন্তু খুবই জনপ্রিয়। তা এখানেই পরেশনাথ পাহাড়ের পাশ দিয়েই কিন্তু বয়ে গেছে বরাকর। আমরা জানি যে বরাকর হলো দামোদরী একটি উপনদী, তা এই বরাকরের আবার একটা উপনদী হলো উশ্রী, আর এই উশ্রী নদীর উপরে রয়েছে আবার বিখ্যাত উশ্রী জলপ্রপাত। গিরিডির কাছেই এই উশ্রী জলপ্রপাত, সে রবি ঠাকুরের সহজপাঠী হোক কিংবা সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুই হোক, এই উশ্রী জলপ্রপাতের নামের সঙ্গে কিন্তু সব বাঙালিই কম বেশি পরিচিত। তা চলো তোমরা এই জায়গাটাকে একটু স্কিপ করে যেতে পারো। আমরা একবার দেখিনি যে রবি ঠাকুর এই উশ্রীকে নিয়ে কি লিখেছিলেন। তিনি লিখছেন, উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব, দিনটা বড় বিশ্রী, শুনছ বজ্রের শব্দ, শ্রাবণ মাসের বাদলা, উশ্রীতে বান নেমেছে, জলের স্রোত
বড় দুরন্ত, অবিশ্রান্ত ছুটে চলেছে। অনন্ত, এসো একসঙ্গে যাত্রা করা যাক। আমাদের 2 দিন মাত্র ছুটি। কলেজের ছাত্রেরা গেছে ত্রিবেণী, কেউ বা গেছে আত্রাই। সাঁতরাগাছির কান্তিমিত্র যাবে আমাদের সঙ্গে উশ্রিত ঝর্ণায়। শান্তা কি যেতে পারবে? সে হয়তো শান্ত হয়ে পড়বে। পথে যদি জল নামি, মিশ্রদের বাড়ি আশ্রয় নেব। সঙ্গে খাবার আছে তো? সন্দেশ আছে, পান্তুয়া আছে, বোঁদে আছে। আমাদের কান্ত চাকর শীঘ্র কিছু খেয়ে নিক, তার খাবার আগ্রহ দেখি নেই। সে ভোরের বেলায় পান্তা ভাত খেয়ে বেরিয়েছে। তার বোন খান্তমণি তাকে খাইয়ে দিলে। কি সহজই না ছিল আমাদের সেই সহজ পাঠের দিনগুলো। তা চলো এরপর দেখো, এই হলো আমাদের লোধ জলপ্রপাত। মনে রেখো, এটা হলো ঝাড়খণ্ডের উচ্চতম জলপ্রপাত। তো চলো এবার ঝাড়খণ্ড ছেড়ে আমরা যাই মেঘালয়ে, মেঘের দেশে। এখানে মৌসিনরামের আশেপাশেই আমরা পেয়ে যাব 4টে খুব নাম করা জলপ্রপাত। একটি হলো নৌকালিখাই, রেনবো জলপ্রপাত, কিনরেম জলপ্রপাত এবং নোসেংটিয়ান জলপ্রপাত। তা এরা কিন্তু সবই খাসি পাহাড়ে অবস্থিত। এই যে নৌকালিকাই জলপ্রপাত, এটা কিন্তু ভারতের উচ্চতম প্লাঞ্জ জলপ্রপাত। দেখো, উচ্চতম জলপ্রপাত নয়, কিন্তু উচ্চতম প্লাঞ্জ জলপ্রপাত। তা প্লাঞ্জ জলপ্রপাত কি, সেটা আমরা যখন প্রশ্ন প্র্যাকটিস করব তখন একটু ভালো করে দেখে নেব। শুধু এখন মনে রাখো যে এটা হলো ভারতের উচ্চতম প্লাঞ্জ জলপ্রপাত। আচ্ছা, এই যে নসেংটিয়াং জলপ্রপাত যেটি রয়েছে, এর কিন্তু আরও 2টো নাম রয়েছে। যেমন একে বলে মৌসুমাই ফলস বা 7 সিস্টার জলপ্রপাত, মানে এর 7টা ধারা পাশাপাশি নেমে আসে বলে অনেকে একে 7 সিস্টার জলপ্রপাতও বলে। তা আমরা তো জানি মেঘালয় হলো মেঘ আর বৃষ্টির দেশ। তা এখানে এত বেশি বৃষ্টি হয় যে লোকেদের নৌকা নিয়ে যাতায়াত করতে হয়। তা এখান থেকে আমরা মনে রাখতে পারি যে মেঘালয়ে নৌকা থেকে নৌকালিকায় আর নওসেংটিয়াং জলপ্রপাত। তা মেঘালয়ের আর একটি গুরুত্বপূর্ণ জলপ্রপাত হলো মৌসিনরাম থেকে একটু উত্তরে এই যে শিলং শহর, তার কাছেই রয়েছে এলিফ্যান্ট ফলস। তাহলে মেঘালয়ের আমরা গুরুত্বপূর্ণ জলপ্রপাতগুলো সম্পর্কে কিন্তু সব জেনে নিলাম। এইবার আমরা উত্তর পূর্ব ভারতের আরেকটা গুরুত্বপূর্ণ জলপ্রপাতকে দেখে নিই। সেটি হলো ভান তাওয়াং জলপ্রপাত, এবং এটি রয়েছে কোথায় না মিজোরামে। তো এটা তো মনে রাখা খুবই সহজ। আমরা জানি যে রামচন্দ্র, তিনি বান চালাতে কিন্তু খুব দক্ষ ছিলেন। তা এই রামচন্দ্রের রাম থেকে হলো মিজোরাম, আর বান থেকে হলো ভান তাওয়াং জলপ্রপাত। তাহলে উত্তর এবং পূর্ব ভারতে যে গুরুত্বপূর্ণ জলপ্রপাতগুলো ছিল সেগুলো তো আমরা সব দেখে নিলাম। চলো এবার আমরা দক্ষিণ ভারতে কী কী জলপ্রপাত আছে সেগুলো একটু দেখে নিই, তাহলেই হয়ে যাবে। প্রথমেই আমরা গোয়াতে গেলে দেখতে পাবো দুধসাগর জলপ্রপাত। পরপর 4টি ধাপে নেমে আসা এই জলপ্রপাতটি কিন্তু রয়েছে মান্ডবী নদীতে। আর এই যে আইকনিক ছবিটা, এটা নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো। বর্ষাকালে দুধসাগর জলপ্রপাত, আর তাকে দেখার জন্য দক্ষিণ পশ্চিম রেলওয়ের ট্রেনগুলোতে অজস্র পর্যটকের ভিড়। তা এটা আমরা এভাবে মনে রাখি যে গরু অর্থাৎ গোমাতার কাছ থেকে আমরা তো ভালো দুধ পাই, আর সেই দুধ থেকে ভালো ভালো মন্ডা তৈরি হয়। সেখানে এই গরু থেকে হলো গোয়া, দুধ থেকে হলো দুধসাগর জলপ্রপাত, আর মন্ডা থেকে মান্ডবী নদী। বেশ, তাহলে এবার আমরা চলে যাব কর্ণাটকে। এখানে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ জলপ্রপাত আছে। আমরা জানি যে কর্ণাটকের একটি প্রধান নদী হলো কৃষ্ণা, এবং যার একটা উপনদী হলো ঘাটপ্রভা। আর এর উপরই আমরা দেখতে পাবো বিখ্যাত গোকাক জলপ্রপাত। গোকাক জলপ্রপাত দেখতে অনেকটাই নায়াগ্রা ফলসের মতোই, তাই একে বলা হয় কর্ণাটকের নায়াগ্রা। তাহলে গোকাককে কি বলে না কর্ণাটকের নায়াগ্রা। এবং এর দক্ষিণেই আমরা এখনই দেখলাম যে দুধসাগর জলপ্রপাতটি ছিল, এবং আরও একটু দক্ষিণে যদি যাই তাহলে দেখতে পাবো সেই বিখ্যাত যোগ জলপ্রপাত, যাকে আগে কিন্তু মনে করা হতো যে এটিই ভারতের উচ্চতম জলপ্রপাত। যদিও এখন ভারতের উচ্চতম জলপ্রপাত হলো কুঞ্চিকল, এবং একটু পরেই আমরা এটা জানব। তা এই যোগ জলপ্রপাত, এখানে আমাদের যেটি ভালো করে মনে রাখতে হবে তা হলো এটি কর্ণাটকের শিমোগা জেলায় অবস্থান করছে।
এবং এই জলপ্রপাতটি রয়েছে কোন নদীর উপরে? না, শরাবতী নদীর উপরে। এবং এটি হলো ভারতের দ্বিতীয় উচ্চতম প্লাঞ্জ জলপ্রপাত। এখনই আমরা বললাম যে ভারতের উচ্চতম প্লাঞ্জ জলপ্রপাত হলো মেঘালয়ের নওকালিখাই, আর দ্বিতীয় উচ্চতম প্লাঞ্জ জলপ্রপাত হলো এই দুধসাগর জলপ্রপাত। তা অনেকে আবার এটা এভাবে মনে রাখে যে যোগ ব্যায়াম করার সময় তো আমাদের একটু শরবত যদি কেউ খায় তাহলে তার একটু এনার্জি আর কি বাড়ে। তা সেক্ষেত্রে এই যোগ ব্যায়াম থেকে হলো যোগ জলপ্রপাত, আর একটু শরবত খেয়ে এনার্জি বাড়বে আর কি, তা সেখান থেকে হলো শরাবতী নদী। আচ্ছা, এর কিন্তু আরও দুটো নাম আছে। একে আবার গেরোসোপ্পা জলপ্রপাত যেমন বলে, তার সঙ্গে সঙ্গে একে মহাত্মা গান্ধী জলপ্রপাতও কিন্তু বলা হয়। তাহলে যোগ জলপ্রপাতের কিন্তু আরও দুটো নামও আমরা এখানে পেয়ে গেলাম। তা এই যোগ বা গেরোসোপ্পা জলপ্রপাতের আরও একটু দক্ষিণে গেলেই কিন্তু আমরা পেয়ে যাব ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল। প্রায় 455 মিটার উঁচু এই জলপ্রপাতটি কিন্তু ভারতের সব থেকে উঁচু জলপ্রপাত। তা এতক্ষণে কিন্তু আমরা পেলাম ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকলকে, যে কিন্তু রয়েছে কর্ণাটকের ভারাহি বা বরাহি নদীর উপরে। কারণ মাথায় যদি মনে করো কিছু ভারী জিনিস চাপিয়ে দেয় তাহলে কী হবে? সে তো ভারে কুঁচকে যাবে। তা সেখান থেকে আমরা মনে রাখতে পারি যে ভারী থেকে ভারাহি নদী, আর ভারীতে কুঁচকে যাবে, তাই কুঁচকে যাওয়া থেকে কুঞ্চিকল জলপ্রপাত। আর এর ঠিক কাছেই আর একটা মনে রাখার মতন জলপ্রপাত আছে, সেটা হলো সীতা নদীর উপর অবস্থিত বারকানা জলপ্রপাত। এবার আমরা দেখে নেব দক্ষিণ ভারতের গঙ্গা অর্থাৎ কাবেরী নদীর উপর অবস্থিত কর্ণাটকের অন্যতম বিখ্যাত জলপ্রপাত, এবং এটা হলো শিব সমুদ্রম জলপ্রপাত। তা এই জলপ্রপাত থেকে যে কতবার পরীক্ষায় প্রশ্ন আসে তার কোনো হিসাব নেই। এখানে একটা জিনিস মনে রাখার মতো যে চওড়াতে কিন্তু এটা ভারতের দ্বিতীয় প্রশস্ততম জলপ্রপাত। আমরা সব থেকে চওড়া জলপ্রপাত দেখেছিলাম যে চিত্রকূট জলপ্রপাত, যেটা ছত্তিশগড়ে ইন্দ্রাবতী নদীর উপরে ছিল। আর দ্বিতীয় চওড়া বা প্রশস্ততম জলপ্রপাত কিন্তু হলো এই শিব সমুদ্রম জলপ্রপাত, এবং যেটা রয়েছে কোথায়? না, দক্ষিণ ভারতের গঙ্গা কাবেরী নদীর উপরে। তা আমরা তো জানি পুরাণ অনুসারে শিবের জটা থেকে গঙ্গার উৎপত্তি, আর শিব সমুদ্রম জলপ্রপাত রয়েছে দক্ষিণ ভারতের গঙ্গা অর্থাৎ কাবেরী নদীর উপরে। তা এরপর এই কাবেরী নদীতেই কিন্তু আর একটা নাম করা জলপ্রপাত রয়েছে। कावेरी पर एक महत्वपूर्ण झरना वह है होगनकल झरना। অসাধারণ সুন্দর এই জলপ্রপাতটি রয়েছে তামিলনাড়ুতে, এবং তামিলনাড়ুর এই জলপ্রপাতটা এতটাই বিখ্যাত যে দক্ষিণ ভারতে যে প্রাচীন সঙ্গম সাহিত্য আছে সেখানেও নাকি এর বর্ণনা পাওয়া যায়। তা আমরা তো একবারে থিওরি শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমাদের শুধু কেরালার কয়েকটা নামকরা জলপ্রপাত সম্পর্কে জেনে নিলেই হয়ে যাবে। তা চলো দেখি কেরালাতে কী কী ইম্পর্টেন্ট জলপ্রপাত রয়েছে। প্রথমেই আমরা পেয়ে যাব কেরালাতে সিনেমার পরিচালকদের সব থেকে প্রিয় জলপ্রপাত যেটা, সেটা হলো আথিরাপিল্লি জলপ্রপাত। কেরলের ত্রিশূর জেলার চালাকুডি নদীর উপর অবস্থিত এই জলপ্রপাতটিকে কিন্তু দক্ষিণ ভারতের নায়াগ্রা বলা হয়। আমরা আগেই পড়েছিলাম সেই যে ছত্তিশগড়ের ইন্দ্রাবতী নদীর উপর চিত্রকূট জলপ্রপাত, যাকে আমরা বলছিলাম যে ভারতের নায়াগ্রা, তা ঠিক তেমনি আথিরাপিল্লি হলো দক্ষিণ ভারতের নায়াগ্রা। আর গোকাককে আমরা জেনেছিলাম যে কর্ণাটকের নায়াগ্রা। তা এই যে আথিরাপিল্লি জলপ্রপাত, এটা মণিরত্নমের দিলসে থেকে রাজামৌলির বাহুবলী, ভারতের অজস্র সিনেমার শুটিং কিন্তু হয়েছে এই জলপ্রপাতের ধারেই, এবং তাই এটা পর্যটকদের কাছে আর পরীক্ষকদের কাছেও খুব পছন্দের একটা জায়গা, এবং অনেক পরীক্ষাতেই কিন্তু এই জলপ্রপাত থেকে প্রশ্ন আসে। আর এই আথিরাপিল্লি জলপ্রপাতের ঠিক পাশেই রয়েছে কেরলের আরেকটি নামকরা জলপ্রপাত ভাজাচাল জলপ্রপাত। এটিও চালাকুডি নদীর উপরেই অবস্থিত। তাহলে আমাদের ভালোভাবে কিন্তু মনে রাখতে হবে যে চালাকুডি নদীর উপরে ভাজাচাল আর আথিরাপিল্লি এই দুটি কেরলের বিখ্যাত জলপ্রপাত কিন্তু রয়েছে। তাহলে এই গেল আমাদের ভারতের জলপ্রপাত সম্পর্কে বেশ কিছু তথ্য। তা চলো এবার আমরা দেখে নিই প্রিভিয়াস ইয়ারে এখান থেকে কি কি প্রশ্ন দিয়েছিল, তাহলেই আমাদের আলোচনা কিন্তু শেষ।
তাহলে আমরা দেখে নিই আজকে আমাদের প্রথম প্রশ্ন কি দিয়েছে। দেখো বলছে যে ভারতের উচ্চতম জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত, এবং এটি কিন্তু WBCS মেন্সে 2016 সালে এই প্রশ্নটি দিয়েছিল। তা তোমরা তো জানো যে ভারতের উচ্চতম জলপ্রপাত অর্থাৎ কুঞ্চিকল সেটি রয়েছে কোথায়, না সেটি কিন্তু অবশ্যই রয়েছে কর্ণাটকে। তাহলে কর্ণাটকে রয়েছে আমাদের ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল। আর যদি বলতো এটি কোন নদীর উপর রয়েছে, তা এটাও তো মনে রাখা খুব সহজ, যে কোনো ভারী জিনিসের চাপে কিন্তু বাকি জিনিস কুঁচকে যেতে পারে। তা সেখান থেকে মনে রাখবো যে ভারাহি নদীর উপরই কিন্তু রয়েছে এই বিখ্যাত কুঞ্চিকল জলপ্রপাত, এবং রয়েছে কর্ণাটক রাজ্যে। তা কর্ণাটকে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ জলপ্রপাত আমরা পেয়ে যাব। পরের প্রশ্ন বলছে শিব সমুদ্রম জলপ্রপাত, এটাও কিন্তু কর্ণাটকেরই একটি খুব বিখ্যাত জলপ্রপাত এবং দক্ষিণ ভারতের। এটি কোন নদীতে রয়েছে, তা শিব সমুদ্রম, শিবের মাথা থেকে আমরা জানি যে গঙ্গার উৎপত্তি, আর দক্ষিণ ভারতের গঙ্গা মানে পবিত্রতার দিক থেকে আর কি, সেটা তো কাবেরী। তা কাবেরী নদীর উপরেই কিন্তু রয়েছে শিব সমুদ্রম জলপ্রপাত। এবং এই কাবেরী নদীর উপরে আর একটা খুব গুরুত্বপূর্ণ জলপ্রপাত ছিল, সেটা হলো হোগেনাক্কাল জলপ্রপাত, এবং সেটা কিন্তু অবশ্যই কোথায় ছিল, সেটা কিন্তু ছিল তামিলনাড়ুতে। আর শিব সমুদ্রম কোথায় রয়েছে, সে কিন্তু রয়েছে আমাদের কর্ণাটকে, মহীশূর আর ব্যাঙ্গালোরের ঠিক মাঝামাঝি জায়গা করে কিন্তু আমরা এই শিব সমুদ্রম জলপ্রপাতকে পেয়ে যাব। খুব নাম করা জায়গা এটাও। আচ্ছা, এরপরে দেখো বলছে কপিলধারা জলপ্রপাত, এটি কোন নদীর উপর রয়েছে। তো এগুলো কিন্তু বেশিরভাগই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এছাড়া বেশ কিছু আমাদের প্র্যাকটিসের প্রশ্ন কিন্তু আমরা দেখব। তো কপিলধারা জলপ্রপাত, এটি আমরা জানি যে নর্মদা নদীর উপরে দুটি খুব বিখ্যাত জলপ্রপাত ছিল, তার মধ্যে একটি কিন্তু আমাদের এই কপিলধারা। নর্মদা নদী ভারতের প্রায় মাঝ বরাবর পশ্চিম দিকে বয়ে এসছে, তার উপরেই কিন্তু প্রথমেই অমরকণ্টকের কাছেই যে জলপ্রপাতটি ছিল সেটি এই কপিলধারা। আর একটু দূরে জব্বলপুরের কাছে যেখানে ভেড়াঘাটের বিখ্যাত সেই মার্বেল রক্স রয়েছে, সেখানে কিন্তু ছিল ধোঁয়াধার জলপ্রপাত। তাহলে নর্মদার উপরে আমরা দুটো জলপ্রপাত পাচ্ছি, একটা হলো কপিলধারা, একটা ছিল ধোঁয়াধার। আমাদের উত্তর হয়ে যাচ্ছে নর্মদা। নেক্সট প্রশ্ন বলছে যোগ জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত। দেখো এটা কতবার পরীক্ষায় এসছে, এবং বিভিন্ন পরীক্ষাতে ঘুরিয়ে ফিরিয়ে হয়তো এই প্রশ্নটা আবার দিতে পারে। এবং যোগ কিন্তু আমরা জানি যে আগে ভারতের উচ্চতম জলপ্রপাত হিসেবে একেই মানা হতো, যদিও পরে আর কি দেখা গিয়েছে কুঞ্চিকলের হাইটই সব থেকে বেশি। তাই এটাও কিন্তু কর্ণাটকেরই আরেকটা গুরুত্বপূর্ণ জলপ্রপাত। আর আমরা জানি যে যোগব্যায়াম করার সময় শরবতের খুব প্রয়োজন আর কি, তা সেই যোগ শরবত থেকে সরাবতী নদী। তাহলে যোগ জলপ্রপাতকে কোথায় পেয়ে যাচ্ছি, না সরাবতী নদীর উপরে আমরা পেয়ে যাব যোগ জলপ্রপাত। নেক্সট কি প্রশ্ন বলেছে দেখো, এবার প্রশ্নের স্ট্যান্ডার্ড যেন একটু করে বেড়েছে। বলেছে নিম্নলিখিত কোনটি সঠিক জোড়া নয়, অর্থাৎ বেশ কয়েকটা জলপ্রপাত আর সেগুলো কোন নদীতে আছে সেগুলো বলে দিয়েছে। তাই আমাদেরকে বলতে হবে যে কোনটি ঠিক বা কোনটি ভুল, মানে কোনটি ভুল সেটা একে নির্ণয় করতে হবে। দেখো বলেছে একে একে দেখি। শিব সমুদ্রম জলপ্রপাত কাবেরী নদী, আমরা তো এক্ষুনি দেখলাম, অবশ্যই এটা কিন্তু ঠিক দেওয়া আছে। আচ্ছা, সহস্রধারা জলপ্রপাত, এটা কি বালদি নদীতে? দেখো আমরা কিন্তু থিওরিতে এটা কিন্তু পড়িনি, মানে প্রশ্নতে যেগুলো আছে সেখানে জানার জন্য থিওরিতেও কিছু কিছু আমরা মানে বাদ রেখেছি, যেগুলো প্রশ্ন করার সময় আমরা কভার করে দেবো। তবে এটা একটু পরে দেখছি যদি বুঝতে না পারা যায়। আচ্ছা, গেরোসোপ্পা জলপ্রপাত, আমরা জানি যে গেরোসোপ্পা মানে কিন্তু কোনটা, না যোগ জলপ্রপাত, বা আমরা যাকে মহাত্মা গান্ধী জলপ্রপাতও বলি। তাই এটা কিন্তু কি কাবেরী নদীতে? তা তো নিশ্চয়ই নয়, এটা কিন্তু মনে হচ্ছে যেন ভুল দিয়েছে। তা এই একটা ভুল পেয়ে গেলাম, নিশ্চয়ই একটাই জোড়া থাকবে। আর একটা বলেছে ধোঁয়াধার জলপ্রপাত, এটা তো নর্মদা, এটাও ঠিক দেওয়া আছে। তাহলে নিশ্চয়ই এটা এটা আর এটাও ঠিক। দেখো উপরের দুটো ভুল এরকম দিলে কিন্তু আরও কঠিন হতে হয়তো। তা আমাদের একটু মনে রাখতেই হবে যে সহস্রধারা এটি কিন্তু বালদি নদীতে রয়েছে এই জলপ্রপাতটি। তার আমাদের উত্তর হয়ে যাবে কি, না গেরোসোপ্পা জলপ্রপাত, এটি কিন্তু ঠিক অপশন দেয়নি, এটি কাবেরী নদীতে হতো না, এটা হতো কোথায়, না অবশ্যই সরাবতী নদীর উপরে। তাহলে আমাদের এটাই উত্তর হয়ে যাচ্ছে যে এই জোড়াটি ঠিক নয়। নেক্সট প্রশ্ন বলেছে কেরালার বৃহত্তম জলপ্রপাত কোনটি। কেরালাতে আমরা এখনই দুটি খুব বিখ্যাত জলপ্রপাতের নাম শুনলাম, তা দেখি তাদের নাম আছে কি না। দুধসাগর, এটা তো হবে না, এটা তো গোয়াতে রয়েছে। কুঞ্চিকল, এটাও হবে না, এটা কর্ণাটকে রয়েছে। আচ্ছা, কেরালার আথিরাপিল্লি, আচ্ছা এটা কিন্তু হতে পারে। আর একটা আছে ভাজাচাল, এটাও হতে পারে। দেখো দুটোই কিন্তু আমাদের কেরালার, কিন্তু মনে রাখতে হবে আথিরাপিল্লি কি বলা হচ্ছে, কেরালার বৃহত্তম জলপ্রপাত, মানে এটাই আর কি কেরালার খুব নামকরা জলপ্রপাতও বটে, এবং যাকে আমরা দক্ষিণ ভারতের নায়াগ্রা বলেও কিন্তু অনেক সময় চিনে থাকি।
তা আথিরাপিল্লি কিন্তু চালাকুডি নদীর উপরে রয়েছে। তাহলে চালাকুডি নদীর উপরে দুটো জলপ্রপাত ছিল, আথিরাপিল্লি আর ভাজাচাল। তার মধ্যে কিন্তু আথিরাপিল্লি সব থেকে বড়। নেক্সট বলছে হুড্রু জলপ্রপাত, এটি কোন নদীতে রয়েছে? তো তোমরা তো সবাই জানো যে হুড্রু, এটা আমাদের ঝাড়খণ্ডে রয়েছে। হুড্রু জলপ্রপাতে জল যেমন হুড় করে পড়ছে, তেমনি সোনার দামও কিন্তু হুড় করে বাড়ছে। তা সেখান থেকে সুবর্ণরেখা, অর্থাৎ হুড্রু জলপ্রপাত কোথায় রয়েছে? না অবশ্যই সুবর্ণরেখা নদীর ওপরে। আর আমরা জানি যে সুবর্ণরেখারই আবার আরও দুটো উপনদী ছিল, একটা হচ্ছে রাঢ়ু, একটা ছিল কাঞ্চি। তা সেই রাঢ়ু নদীর উপরে ছিল জনা, আর এই কাঞ্চি নদীর উপরে ছিল দশম জলপ্রপাত। আর এখানে হুড্রু কিন্তু চলে আসছে কোথায়? না সুবর্ণরেখার উপরে। তাহলে তিনটে জলপ্রপাত আমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে। নেক্সট দেখো এখানে আবার সাজাতে দিয়েছে কিভাবে? এটা কিন্তু সিডিএসে পড়া একটি প্রশ্ন। কিভাবে সাজাতে দিয়েছে দেখিনি। বলছে যে বারকানা এটি কোন রাজ্যে রয়েছে সেগুলো এদিকে দিয়ে দিয়েছে। তো আমাদেরকে খুঁজে বার করতে হবে কোনটা কোনখানে রয়েছে। তো আমরা দেখো যেগুলো পড়লাম এখনই, তার মধ্যে থেকে কোনটা আমাদের চেনা চেনা লাগছে। দেখো দুধসাগর তো খুব চেনা, তো আমরা জানি যে দুধসাগর তো গোয়াতে রয়েছে, তাহলে এটা নিশ্চয়ই 4 নম্বর হয়ে যাবে। আচ্ছা দুদুমা, এটাও আমরা দেখলাম যে উড়িষ্যাতে ছিল, তাহলে এটা 2 নম্বর হয়ে যাবে। তো দেখো মাঝখানে কিন্তু 42 আসছে, মানে 4 আর 2 আসছে। তো দেখো এটাতেও নেই 4 2, তাহলে এটা হবে না। এটাই আছে, তাহলে এটা হতে পারে। এখানেও মাঝে 4 2 আছে, তাহলে এটাও হতে পারে। আর এখানে 2 4 আছে, এটা হবে না। তাহলে আমাদের কিন্তু এই দুটো হতে পারে। তো এদের মধ্যে আমরা কোনটা হবে দেখি। আচ্ছা কিলিউড আর বারাকানা, তো এদের মধ্যে আমরা বারাকানাটা পড়েছিলাম। এটা কিন্তু সেই কুঞ্চিকলের কাছেই ছিল বারাকানা জলপ্রপাত, এবং এটা তাহলে কর্ণাটকে। তাহলে এটা কিন্তু 3 নাম্বার। তাহলে 3 4 2, আর এটা নিশ্চয়ই 1 নাম্বার। কিলিউড কিন্তু অবশ্যই তামিলনাড়ুর একটি জলপ্রপাত। তাহলে সবসময় যে আমরা সব জলপ্রপাতের নামগুলো জানতে পারবো তা নাও হতে পারে। দেশে তো অজস্র জলপ্রপাত রয়েছে, এবং অনেক সময় এমন একটা নাম দিয়ে দেয় যেগুলো হয়তো খুব ইম্পর্টেন্ট নয়, বা খুব নাম শোনা যায় না, বইও হয়তো নেই, অথচ সেখান থেকেই হয়তো নামটা তুলে দিতে পারে। তা এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদেরকে কনফিউশনে ফেলার জন্যই করে থাকে। তা আমাদেরকে মনে রাখতে হবে যে অনেক সময় অপশন আউট করেও উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। তাও যদি না হয় তাহলে আর কিছু করার থাকে না। বেশ, আর নেগেটিভ না থাকলে তো কোনো সমস্যা নেই, আমরা তখন আন্দাজে একটা করতে পারি, কিন্তু নেগেটিভ থাকলেই বেশি সমস্যা। তাহলে উত্তর আমাদের এখানে কি হয়ে যাবে? না বি এরটা, যে 3 4 2 1। নেক্সট প্রশ্ন কি দেখো বিসিএস এর মেন্সে 2021 প্রশ্নটা কীরকম দিয়েছে? প্রায় সব কিছুই বলে দিয়েছে, কিন্তু একটা জটিল জিনিসকে কিন্তু ধরে নিয়েছে। বলেছে 229 মিটার উঁচু ভান তাওয়াং জলপ্রপাত মিজোরামে রয়েছে, এবং সেটা কোন জেলায় রয়েছে? তাহলে আমরা হয়তো পড়তে পারি যে ভান তাওয়াং, তাহলে মিজোরামে হয়তো আছে, এরকমই সাধারণত পড়ার কথা, কিন্তু দিয়েছে কোন জেলাতে রয়েছে? চাম্পাই, মামিত, সারচিপ না আইজল? তো এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে এটা কিন্তু সারচিপ জেলাতে রয়েছে। তো এই ধরনের প্রশ্নের উত্তর কিন্তু করা কখনোই সহজ নয়, যথেষ্ট টাফ প্রশ্ন এটা। নেক্সট দেখো কি প্রশ্ন বলছে কোন রাজ্যে সিরকি এই জলপ্রপাতটি রয়েছে? এটিও এই ধরনেরই একটি প্রশ্ন, এসএসসি সিএইচএসএল এসেছিল 2021-এ। তা সিরকি কিন্তু রয়েছে অবশ্যই অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশের একটি জলপ্রপাত হলো এই সিরকি জলপ্রপাত। খুব যে নাম করা তা কিন্তু নয়, মানে সাধারণত হয়তো আঞ্চলিকভাবে খুব নাম করা হতে পারে, কিন্তু আমাদের সিলেবাসের ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের জলপ্রপাতের নামগুলো আমরা খুব একটা পড়ি না। আচ্ছা এটা কিন্তু খুব নাম করা একটা জলপ্রপাত, এর নাম হলো চুলিয়া জলপ্রপাত, এবং এটি রয়েছে কোথায়? চম্বল নদীর ওপরে। তা চম্বল নদীর ওপরে আমরা অনেকেই হয়তো জানি যে চম্বল নদী যে বয়ে গিয়েছে যমুনাতে গিয়ে পড়েছে, তার মাঝখানে সে অনেকগুলো রাজ্যের মধ্যে দিয়ে গিয়েছে, এবং প্রায় সবগুলো নামই কাছাকাছি দিয়েছে। মধ্যপ্রদেশের মধ্যে দিয়ে গিয়েছে, তারপর রাজস্থানের মধ্যে দিয়ে গিয়েছে, উত্তরপ্রদেশের মধ্যে দিয়েও গিয়েছে, সব নামগুলি কাছাকাছি দেওয়া আছে। অপশন আউট করা এখানে খুব সমস্যাজনক, এক্স্যাক্টলি জানতেই হবে আর কি ব্যাপারটা। তা চুলিয়া জলপ্রপাত কিন্তু মনে রাখতে হবে যে রয়েছে কোথায়? না রাজস্থানে। আচ্ছা নেক্সট প্রশ্ন বলছে কুনে জলপ্রপাত ভারতের কোন রাজ্যে রয়েছে? এটা আমাদের পিএসসির এসআই অর্থাৎ স্কুল ইন্সপেক্টরের আর কি 2018 সালের প্রশ্ন কিন্তু এসেছিল। তা কুনে জলপ্রপাত রয়েছে মুম্বাই আর পুনের মাঝখানে। এখানে যদি মুম্বাইকে ধরো আর এখানে যদি পুনে ধরো, তা মুম্বাই আর পুনের মাঝখানে রয়েছে এই কুনে জলপ্রপাত। তাহলে অবশ্যই এটা কিন্তু হয়ে যাচ্ছে কোথায়? না মহারাষ্ট্রে। আচ্ছা দেখো এই ধরনের জলপ্রপাতগুলো কিন্তু সচরাচর খুব একটা আমরা বইতে বা আন্দাজ করা খুব মুশকিল যে এই ধরনের প্রশ্ন আসতে পারে। নেক্সট প্রশ্ন তাহলে আমাদেরকে কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো সাধারণত বইতে দেওয়া থাকে, সিলেবাসের মধ্যে থাকে, বা হয়তো রিসেন্ট কোনো খবরে রয়েছে, এমন ধরনের জলপ্রপাতগুলোকে হয়তো পড়ে রাখতে পারি।
তাছাড়া খুব অড কোনো জলপ্রপাতগুলো মুখস্থ করে আমাদের বাকি জিনিস যেগুলো খুব দরকারি সেইগুলো ভুলে গেলে কিন্তু চলবে না। নেক্সট প্রশ্ন বলছে মার্বেল ফলস কোন নদীতে রয়েছে? এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো যে মার্বেল ফলস কিন্তু রয়েছে নর্মদা নদীতে। এই যে দূরে আমরা দেখতে পাচ্ছি এইটা হলো ধোঁয়াধার জলপ্রপাতের এরিয়া, আর এখান থেকে এই যে নদীটা চলে এসছে নর্মদা, এর দুতীরে কিন্তু এই মার্বেল পাথরের দেওয়াল কেটে গভীর উপত্যকা তৈরি করে বয়ে গিয়েছে আমাদের নর্মদা। তাহলে মার্বেল রক্স রয়েছে নর্মদায় এবং এটি পড়ছে মধ্যপ্রদেশে ভেড়াঘাটের কাছে। এটা একটা খুব ভালো প্রশ্ন রয়েছে। বলছে কোন শহরকে জলপ্রপাতের শহর কিন্তু বলা হয়? দ্য সিটি অফ ওয়াটারফলস। প্রচুর জলপ্রপাত রয়েছে আশেপাশে। তা তোমরা নিশ্চয়ই ছবিটা দেখলেই বুঝতে পারছো যে এই যে আমাদের রাঁচি ঝাড়খণ্ডের রাজধানী, তা এই রাঁচির আশেপাশেই দেখো আমরা দেখতে পাবো হুড্রু জলপ্রপাত, যেটা ছিল সুবর্ণরেখা নদীর উপরে। তার কাছে ছিল জোনা জলপ্রপাত, দশম জলপ্রপাত। এছাড়া রাঁচির একটু দূর দিকে কিন্তু বয়ে গিয়েছে আমাদের দামোদরের উপরে ছিল রাজারাপ্পা জলপ্রপাত। তারপর এদিক থেকে এই উশ্রী জলপ্রপাত ছিল বরাকার নদীর উপনদী উশ্রীর উপরে। অর্থাৎ রাঁচির কাছাকাছি কিন্তু অজস্র ছোট বড় কিন্তু জলপ্রপাত রয়েছে, এবং সেই জন্যেই রাঁচিকে বলা হয় ভারতের সিটি অফ ওয়াটারফলস, অর্থাৎ জলপ্রপাতের শহর। তাহলে আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে আনন্দে রাখবেন।